তারা যেহেতু লেখালেখির সাথে সম্পৃক্ত এবং তাদের হৃদয়ে বাংলাদেশ এবং তারা হেমন্তকে অনুধাবন করেন, তাই হেমন্ত নিয়ে আজকে কথা বলা যাচ্ছে। সেই জন্য আমি এখানে ঠিক একটি, যেহেতু আমি ছড়া লিখি, একটা ছোট্ট ছড়া দিয়ে আমি উদীচীকে ধন্যবাদ জানাতে চাই। আজকের এই শীতের মঞ্চ রঙিন হতো না এমন তো, যদি না আসতো শহর জুড়ে পাতা ঝরা এই হেমন্ত। ধন্যবাদ। নতুন ধান উঠে, ফলে মানুষের ভিতরে আবার তাজা প্রাণ জেগে ওঠে, মানুষের প্রাণ জেগে ওঠে, চঞ্চল হয়ে ওঠে তাদের প্রাণ, এবং পরিবেশও দেখবেন মানে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। সিরাজ একটা চমৎকার কথা বলছে, কন্ট্রাস্টের কথা, যে শীতে নারীরা, বিশেষ করে নারীদের প্রতি মানে বলেছেন উনি, যে তারা রঙিন কাপড় পরতে চান। মানুষের ভিতরে বাস করে রঙের জগৎ। শীত অনেকটাই ম্রিয়মান, রঙকে ধারণ করতে পারে না, ফলে মানুষ সেই রঙকে ধারণ করে, এবং রঙকে ধারণ করে কন্ট্রাস্ট জীবনের সঙ্গে ঠিক বিপরীত প্রেক্ষিতে সে দাঁড়ায়। এই দাঁড়ানোর মধ্যে তার চিন্তা, তার ভাবনা, তার সংস্কৃতির অংশ হিসেবে সে নিজেকে তৈরি করে। এখানকার ফল আমি কয়েকটা ফল দেখেছি, কিন্তু ফলের যে মানে অসাধারণ একটি মৌন বিষয়, সেটি উপলব্ধি না করতে পারলে কিন্তু এই ফলকে আমরা ঠিক আমরা বাঙালিরা নিতে পারবেন, কারণ বাঙালি জীবনের রঙের প্রাচুর্যই বেশি। নিউ ইয়র্কে এর আগে আমরা হেমন্ত উৎসব করেছি বলে মনে পড়ছে না। তো আমাদের বাঙালির সংখ্যা যত বাড়ছে, আমরা আমাদের দেশীয় কালচারের জিনিসগুলো বেশি গ্রহণ করতে পারছি। এবছরই আমরা প্রথম বৈশাখ উদযাপন করলাম সকালবেলা, আরেকটি সংগঠন করেছিল। আর উদীচীকে ধন্যবাদ জানাচ্ছি দুদিন ব্যাপী এই উৎসব করার জন্য, আয়োজন করার জন্য। শীতের মধ্যে র্যালি করা, এটা সত্যিই একটা অপূর্ব ঘটনা। দূরে থাকি বলে আসতে পারিনি, আমি ব্রঞ্জে থাকি। আজকে আমি একাত্ম অনুভব করছি যে হেমন্ত এত বছর ধরে আছে এদেশে, আমি ভুলেই গেছি আমার দেশের রং, ধানের সোদা গন্ধ, ঘাসের শিশির, এগুলো আমি ভুলে গেছি। এই যাপিত জীবনে দীর্ঘ শীতে আমরা থাকি, শীতের সৌন্দর্য আছে। এখন মাহবুব ভাই বললেন যে পাতা গজাবে, সেটা গজাতে অনেক সময় লাগবে, মাত্র পাতা ঝরার সময়। তো মনটাও কি এখানে গেঁথে গেছে? মন কিন্তু গাঁথেনি, আমরা পুরোপুরি দেশেই থাকি। তো ভালো লাগছে এখানে হেমন্ত উৎসবে আসতে পেরে। আর আমি সবুজ খুব ভালোবাসি, আমার এইসব নানান রঙের শাড়ি ছিল, কেন আমি সবুজটা বেছে নিলাম আমি জানি না। আমার দেশ সবুজ, হেমন্ত আসে আমার দেশে, পাতা ঝরে এবং তাৎক্ষণিকভাবে আবার পাতা গজিয়ে যায়। সবাইকে হেমন্তের শুভেচ্ছা। আমি একটু দেরি করে ফেলেছি, তো সেজন্য দুঃখিত। আমি গত সপ্তাহে সম্ভবত জ্যাকসনার্স থেকে 73 স্ট্রিট দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন বাঙালি একটা দোকানে আমি পোস্টারটা প্রথম দেখতে পাই যে উদীচী হেমন্ত উৎসব করছে। মানে আমি মুহূর্তে মানে ওখানে মানে অনেকক্ষণ স্থান হয়ে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে হেমন্ত উৎসব। কারণ আমি বাংলাদেশ থেকে এসেছি 4 বছর, তো আমি ঢাকায় ছিলাম, ঢাকা ইস্কাটনে ছিলাম, ঢাকার একদম সেন্টারে বলা যায়। তো আমি সাধারণত কোনো উৎসব মিস করতাম না, পয়লা বৈশাখ, কারণ সবই আমার বাসার কাছে ছিল। তারপর পয়লা ফাল্গুন, এই যে আমি আজকে যে শাড়িটা পরে এসেছি, এটা আমি সর্বশেষ বাংলাদেশে 2014 সালে 14 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুনে পরেছিলাম, আর তারপর আজকে করলাম। তো এর বাইরে আরো ভালো লাগতো, নবান্ন উৎসব হতো চারুকলায়। তো এগুলো আমি কোনোটাই মিস করতাম না, খুব সকালে রমনায় চলে যেতাম, চারুকলায় চলে যেতাম। তো এই কারণে এখানে এসে আসলেই একটা খুব অতৃপ্তি বোধ ছিল, সবসময় মনে হতো আমার সেই ফেলে আসা জীবনের কথা। আমি একটা বিশেষ কারণে এখানে চলে এসেছি, যে কারণে সব মিলিয়ে একটা বিষণ্ণতা বোধ কাজ করতো। তো প্রথম 1 বছর আমার লেগেছে যে সবাইকে এখানে জানতে চিনতে। তবু আমি ভাগ্যবান যে আমি জ্যাকসনার্স থাকার কারণে আমি আস্তে আস্তে কমে সবার সাথে পরিচিত হতে পেরেছি। তো
সেদিন যখন জ্যাকসন থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন যখন পোস্টারটা দেখলাম, মানে হয় না যে হঠাৎ করে মনটা খুব আনন্দে ভরে যায়, কোনো অকারণ আনন্দ, সেরকম মনে হচ্ছিল যে ও হেমন্ত উৎসব হচ্ছে। মনে হচ্ছিল যে আমি মনে হয় চারুকলার রাস্তা দিয়ে হাঁটছি কিংবা টিএসসি রাস্তা দিয়ে হাঁটছি, আমার এত ভালো লাগছিল। তারপর কবি শামসাল মমিন দীর্ঘদিন ধরে কবিতার সঙ্গে যুক্ত। ইংরেজি সাহিত্য আপনার নক্ষত্র, আপনি অতীতবিদ্যা আপনার। ইংরেজি কবিতার বৈশিষ্ট্যের যে প্রভাব, একসময় বাংলা কবিতায় টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড এদের কবিতা যেভাবে বুদ্ধদেব বসুরা বাংলাদেশে আলোচনা করেছেন, লিখেছেন, পড়েছেন, তো এই বিষয়গুলি আজকেও কি সমভাবে ইংরেজি সাহিত্যের প্রভাব বা ইংরেজি কবিতার প্রভাব কি বাংলা কবিতায় পড়ছে? আসলে ইংরেজি সাহিত্য বলেন, পাশ্চাত্যের জীবন বলেন, আমাদের বাংলাদেশিদের যে জীবন, এটার উপর সম্পূর্ণভাবে প্রভাব পড়ে সব দিক থেকে। আজকে যে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আজকে সবচেয়ে ভালো খাবার কিন্তু হ্যামবার্গার দেশে, পিৎজা, এটা কোনটাই আমাদের দেশের খাবার না। আপনি জুতা পরেন, কেটস, স্নেকার, জিন্সের প্যান্ট, হ্যাঁ, স্যুট, টাই, সবই পাশ্চাত্যের। এবং আজকের যে প্রাথমিক কবিতা, এটাও পাশ্চাত্যের উপর ভিত্তি করেই দাঁড় করানো হচ্ছে, যেখানে বুদ্ধদেব বসু মেজর রোল প্লে করে এটার জন্য। আমাদের যে দেশের মাটির যে একটা ধারা ছিল রবীন্দ্রনাথের মাধ্যমে, যেটা শুরু হয়েছিল জীবনানন্দ দাশ, সেখান থেকে বুদ্ধদেব বসু এটাকে সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে গেছে। এবং আজকের বাংলা কবিতা যে আমরা দেখি, আধুনিক কবিতা যেটাকে বলি আমরা, সেটা এবং আমরা যে কবিতাগুলো লিখি সেটা কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু রবীন্দ্রনাথের চেয়ে বুদ্ধদেবেও বেশি। এবং যেহেতু সংক্ষেপ করতে বলছে, সেই জন্য আমি বলি যে আমাদের যে সাহিত্যের প্রভাব, এটা মূলত পাশ্চাত্য আমেরিকা, এটা প্রভাবটা প্রচণ্ডভাবে। তবে এই প্রচণ্ডতার মধ্যে থেকেও কেউ কেউ তাদের স্বকীয়তা নিয়ে বের হয়ে আসতে পেরেছেন দু চারজন, তারা অবশ্যই উল্লেখযোগ্য বাংলা সাহিত্যে। থ্যাংক ইউ। জীবনের কথা বলে আমরা বলি, তাহলে আজকের বাংলা কবিতায় আন্তর্জাতিকতার যে এই যে ঘটনাগুলি ঘটছে, নানান রকম সবকিছু, এই জীবন কি আমাদের বাংলা কবিতায় কতখানি উঠে আসছে? কবি তমিজুদ্দিন লতি। ধন্যবাদ ফারুক ফয়সাল। আসলে কবি তিনি কোনো সময়ই অসচেতন থাকতে পারেন। সমসাময়িক কালে যে সমস্ত ঘটনার প্রভাব ঘটে, সেটি দেশীয় কি বৈশ্বিক সব কিছুই কবিকে আক্রান্ত করে। কবি তার লেখার মাধ্যমে, তার অনুভূতির মাধ্যমে সেটি প্রকাশ করতে চান। সমসাময়িক কালে আমরা যদি লক্ষ্য করি, দেখব যে সমস্ত ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে, তার কিছু না কিছু অংশ কবিদের কবিতায় এসছে, কখনো চূড়ান্তভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো প্রত্যক্ষভাবে। এটি থেকে আসলে নিস্তার পাওয়ার কোনো রাস্তা নেই। আমরা যদি দেখি যে এখনকার যে সমস্ত বৈশ্বিক যে অবস্থা, যে বৈকল্য ঘটছে, যে নৃশংসতা ঘটছে, নানাভাবে মানুষের মানবতা লুণ্ঠিত হচ্ছে, অবদমিত হচ্ছে, এই সমস্ত প্রতিফলন প্রতিটি কবিতার মধ্যে সব কবি, আমি বলব কম বেশি সব কবির মধ্যে প্রভাব পড়ে এবং তারা তাদের লেখার মধ্যে এটি তুলে নিয়ে আসে। এটি শুধু বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে নয়, আমাদের সাহিত্য, আমাদের কবিরাও এই বিষয়টি তারা সচেতনভাবেই তাদের কবিতায় উল্লেখ করে। সংক্ষেপে এইটুকু বলা হয় যে আমরা চিন্তা করছি পুলিশের পক্ষ থেকে, যে এটা অবশ্য বলতেই হয় যে প্রস্তাবটা কাজী জহুরুল ইসলামেরই ছিল অনেকদিন আগে, সেটা হয়ে ওঠেনি। এখন আমরা সিরিয়াসলি এটা ভাবছি যে প্রতি 2 মাসে, আমরা সবসময় হয়তো এই আয়োজন করতে পারবো না, প্রতি 2 মাস অন্তর আমরা এখানে এইভাবে আরও বেশি বন্ধুদেরকে, আমাদের কবি বন্ধু, লেখক বন্ধু সবাইকে একত্রিত করে আমরা 2 মাসে একদিন আমাদের যে ক্যাফেটেরিয়া আছে, পিছনে জায়গা আছে অনেক, ওখানে বসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারি, পরস্পরকে জানতে পারি, যেটা খুব দরকার। কে কি লিখছেন, কে কি ভাবছেন, কি আমাদের এখন করণীয় কি এই মুহূর্তে কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে, যেগুলো নিয়ে আমাদের কোথায়
সংঘবদ্ধভাবে একত্রিত চিন্তার ফসল ফলানো দরকার, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি এবং সাহিত্য বিষয়ে আড্ডাও হতে পারে। এ বিষয়ে কি আপনারা আমাদেরকে সমর্থন জানাচ্ছেন কিনা? আমি সানন্দ চিত্তে ঘোষণা করছি যে উদীচী যুক্তরাষ্ট্র প্রতি 2 মাসে একদিন আমাদের নিউ ইয়র্ক বা উত্তর আমেরিকায় যারা বসবাস করেন, যারা বাইরে থেকেও যদি আমন্ত্রিত অতিথি আসেন, তাদেরকে নিয়ে আমরা 2 মাস অন্তর অন্তর একটি নিয়মিত সাহিত্য আড্ডা এই উদীচী প্রাঙ্গণে বসাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে তার আগে শুধু একটি মিনিটের জন্য মাঝার ভাইয়ের কাছে যাবো। মাঝার ভাই, আপনি এখানে এসছেন, আমাদের সঙ্গে আছেন, আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত। আমি শুধু আপনার কাছে 1 মিনিটের জন্য জানতে চাইব, ডায়াসপোরা সাহিত্য, ডায়াসপোরা এই সংজ্ঞাটা, এই যে সংজ্ঞা, এই যে প্রচলন যেখান থেকে শুরু, সেটা কি আজকে সাহিত্যকে সীমায়িত করে ফেলছে না? এটি কোনো প্রয়োজনীয়তা আদৌ আজকে আছে কিনা? এটার ব্যবহার হচ্ছে কেন এখন? ডায়াসপোরা শব্দটার উদ্ভব কিন্তু সাহিত্যের সঙ্গে সম্পর্কিত না। এটি ফিলিস্তিনিরা কিংবা ইহুদিরা যারা স্থানচ্যুত হয়েছিল, সেই স্থানচ্যুতির বেদনা যাদের মধ্যে প্রকাশিত হয় তারা ডায়াসপোরিক জনগোষ্ঠী। এখন একটা কথা ওঠে যে বাংলাদেশ থেকে আমরা যারা বিচ্ছিন্ন অবস্থায় আছি, দূরে আছি, তারা আমরা বিচ্ছিন্ন, কিন্তু আমাদের এই বিচ্ছিন্নতার সঙ্গে ওই বিচ্ছিন্নতার একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে আমরা এখানে অনেকে এসেছি স্বেচ্ছায়, অনেকে ভাগ্যান্বেষণে, এবং সব মিলিয়ে যেমন ধরা যাক একবার DV1, একবার OP1 ইত্যাদি নানান মাধ্যমে প্রচুর সংখ্যক মানুষ একত্রে এখানে এসছে। সুতরাং দৈনন্দিন জীবনযাপনে এই যে মানুষের চৈতন্যের মধ্যে যে সৃজনশীল ধারা বহমান থাকে, সেটি তার জীবনযাপনের উপর ভিত্তি করেই গঠিত হয়। তো বাংলা ভাষা এতকাল ধরে নেওয়া হতো বাংলাদেশেই তার জীবন ভিত্তি অবলম্বন করত। 2-1জন বিচ্ছিন্নভাবে বাংলাদেশের বাইরে বসবাস করেছেন, কিন্তু তারা তাদের জীবন ভিত্তিকে হারায়নি। কিন্তু এখন যে প্রজন্ম ইউরোপে, আমেরিকায়, বিভিন্ন জায়গায় বা অস্ট্রেলিয়াতে বসবাস করছেন, তারা অনেকে, যেমন আমি আজকেই কয়েকজনের কাছ থেকে শুনছিলাম যে তাদের আর বাংলাদেশে যাওয়ার কোনো টান অনুভব করেন না। এই অর্থে করে না তাদের যে তাদের আত্মীয় স্বজন কেউ আর বাংলাদেশে নেই, তারা সবাই বিদেশে চলে এসেছে। সেটা ওরা সাপ্লাই করতে ভুলে গেছে, আর আমি তো এরকম। যাই হোক, খুবই খুশি লাগছে। উদীচীর 50 বছর পূর্ণ হলো বাংলাদেশের উদীচী, আর এখানে প্রায় 2 যুগ ধরে প্রায় উদীচী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের নূতন প্রজন্ম, দ্বিতীয় প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতিকে জাগ্রত রাখার জন্য, বাংলা ভাষা, বাংলা গান এবং বুদ্ধিবৃত্তির অন্যান্য শাখাতে তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা এই কাজ করে যাচ্ছে। আমরা we are people who are living abroad. I want to speak to you, even though all of you know Bengali, I'm sure some of the things that we speak in Bengali you may not understand. Once I told my sons, I have 3 sons, they're big boys. So I told my sons, can you understand Ajike Prabhate Ravir Kor, Kamane Poshilo Praner Por, Kamane Poshilo Guhar Adhare Prabhat Pakir Gan. All 3 of my boys, they know Bengali, but they could not understand anything of that. So much of the things that we discuss and talk about, maybe you do not understand. So we are celebrating what is called fall here, and in Bangla we call it Hemanto. বাংলাদেশে হেমন্ত একটা অত্যন্ত চমৎকার ঋতু, তখন নতুন ফসল আসে দেশে, নিউ ক্রপস, সো পিপল, it's a bounty comes to people after a period of difficult time. So they celebrate it with great joy, and also the nature become affluent, and it gives them so much joy to celebrate Hemant in Bangla. So ekhaneও you see I am always very thrilled to welcome autumn. I think some of you also, I mean fall,
to go out into the countryside and you see all the all the trees, their leaves become like flowers. So it's an amazing feeling. You are being reared, growing up in this foreign land, and you must feel, really exuberant and enthused about this season of Hemant. So আমরা আজকে বাংলাদেশের হেমন্ত এখানে পালন করছি। We are celebrating this for two purposes. You celebrate, I want to also emphasize one thing very clearly. I always talk about that. You are not Bengalis as in the sense that I am a Bengali. I was born there, I was brought up there. My whole being reflects that culture, that society, that soil, that moisture. I even can feel the smell of my soul. That's different. You are international Bengalis, world Bengalis, Vishwa Bengali. So you will have in yourself the very rich tradition of Bengali culture learned from your parents as well as from the school teachers, as well as the land where you are growing up. There are people like you, little boys and girls, growing up in Canada, in different countries of the world. So wherever they live, they should feel proud for that land. They should feel enthused about that land's culture and everything. They try to take the best from their environment and their culture and history. Should have respect for those lands as well as respect and enthusiasm for their own culture from their motherland, their parental land. So, তোমরা বাংলাদেশের হেমন্তকে, বাংলাদেশের 6 seasons-কে তোমাদের মধ্যে রাখবে, and as well as you also take the best from the lands where you are going. So, তোমরা আমাদের জন্য will represent the best from Bangladesh, Bengali culture, as well as the culture of the land you are growing up. তো তোমাদের উপরে আমাদের অনেক আশা। Many of you may become very famous scientists and famous people in other fields, but many of them perhaps will become artists, writers, and your writing may represent you growing up in foreign lands. The pangs and happiness, the sufferings and the tribulations and troubles and fascination, and the beauty and bounty of your lands where you are growing up, as well as the teachings of the culture and religion and tradition and heritage of your land, from Tagore to Jashimuddin to our Baul singers, our Sufi singers to the folk singers of this country, and so you will learn so many things. But the most important thing I want to tell you that your school Udiji has been doing an immense job. তোমাদেরকে তোমাদের মায়ের ভাষা শেখাচ্ছে, so that তোমরা দাদা দাদি, নানা নানি, মাসি পিসি তাদের ভাষায়ও কথা বলতে পারবে তাদের সাথে, আবার তোমরা এখানে গ্রো করছো এদের ভাষায়ও কথা বলতে পারবে। So দুই কালচারের বেস্ট তোমরা রিপ্রেজেন্টেটিভ, তোমাদের উপরে আমাদের অনেক আশা আছে। We look forward to your great future with the best wishes, and আপনারা যারা এখানে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি বাংলিশে কিছু কথাবার্তা বললাম, আর এটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, সমাগত সকলকে অভিনন্দন জানিয়ে উদীচীর দ্বিতীয় দিনের হেমন্ত উৎসব উদ্বোধন ঘোষণা করছি। পরিবেশনা ছাত্রছাত্রীদের নিয়ে দুটি গান পরিবেশন করবে আমাদের ছাত্রছাত্রীরা, এবং পরিচালনায় আছে জীবন বিশ্বাস, উদীচী স্কুলের অধ্যক্ষ। প্রথমে আমরা যে এক ঝাঁক পায়রা, এই গানটি কথা ও সুর জীবন বিশ্বাস, এবং তারপর প্রজাপতি নজরুল সঙ্গীত। আমাদের সঙ্গে তবলায় সঙ্গত করছে আমাদের স্কুলের ছাত্র দীপ্ত রায়, এবং কিবোর্ডে রিপন। শুরু হচ্ছে গান।
এই গানটি আমরা এখন বলে থাকি উদীচীর গান, যেটি দিয়ে আমরা সব অনুষ্ঠান উদ্বোধন করি। আমরা এবারে দ্বিতীয় গানটি শুনব, নজরুল গীতি প্রজাপতি প্রজাপতি। Bye.
প্রথম হয়েছে স্মরণিকা চক্রবর্তী। দ্বিতীয় পুরস্কার রাজদীপ বণিক। রাজদীপ বণিক। তৃতীয় পুরস্কার প্রিয়াঙ্কা সরকার। বাংলা লিখন খ গ্রুপ 11 থেকে 16 প্রথম পুরস্কার যুগ্মভাবে পেয়েছেন তানজিম আহমেদ এবং সঙ্গীতা চক্রবর্তী। তানজিম আহমেদ, সঙ্গীতা চক্রবর্তী, এরা যুগ্মভাবে প্রথম হয়েছে বাংলা লিখনে। দ্বিতীয় পুরস্কার ফারহান মাহিন অর্ণব। ফারহান মাহিন বর্ণমালা লিখন, একেবারেই ছোট্ট যারা বর্ণমালা শিখছে, কেবল লিখছে, তারা অংশ নিয়েছিল প্রতিযোগিতায়। প্রথম হয়েছে অশোক ধর। দ্বিতীয় হয়েছে নামিরা সালেক। মালেক, নামিরা মালেক। নবনীতা চন্দ্র তৃতীয়। এরপর কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তিতে প্রথম পুরস্কার পেয়েছে 6 থেকে 10 বছর বয়সী ক গ্রুপে নাভিয়ানা চৌধুরী। দ্বিতীয় পুরস্কার কবিতা আবৃত্তি 6 থেকে 10 প্রমিত মহান আচার্য। তৃতীয় পুরস্কার কবিতা আবৃত্তি বাঁধন কর্মকার। কবিতা আবৃত্তি বড়দের 11 থেকে 16 বছর বয়সী। প্রথম হয়েছে সঙ্গীতা চক্রবর্তী। দ্বিতীয় পুরস্কার তানজিম আহমেদ। দ্বিতীয় তানজিম আহমেদ। তৃতীয় পুরস্কার কবিতা আবৃত্তিতে ফারহান মাহিন অর্ণব। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর্ট। প্রথম পুরস্কার 6 থেকে 10 বছর বয়সী ক গ্রুপে স্মরণিকা চক্রবর্তী প্রথম। দ্বিতীয় হয়েছে নবনীতা চন্দ্র। চিত্রাঙ্কনে দ্বিতীয় নবনীতা চন্দ্র। তৃতীয় পুরস্কার নাভিয়ানা চৌধুরী চিত্রাঙ্কন। এবারে 11 থেকে 16 বছর বয়সী খ গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল। প্রথম পুরস্কার ফারহান মাহিন। দ্বিতীয় পুরস্কার সঙ্গীতা চক্রবর্তী। তৃতীয় পুরস্কার তৃষা মণ্ডল। তৃতীয় তৃষা মণ্ডল।
এবারে সঙ্গীত প্রতিযোগিতার ফলাফল 6 থেকে 10 খ গ্রুপে প্রথম হয়েছে প্রমিত মহান আচার্য। দ্বিতীয় পুরস্কার একটু জীবনদাতা সম্পর্কে বলবেন। আচ্ছা প্রমিত একটু দাঁড়াও, আমি মহিবদার ছেলে, আমাদের জানেন পেছনে প্রচন্ড হয়ে খাচ্ছেন। এর কথা কেন বললাম, আমি এই ওর গানটা মনে রেখেছি আমি। ও তালে, লয়ে, সুরে এবং উচ্চারণ, চারটাতে আমি কোথাও কিছু কাটতে পারিনি। 10-এর ভিতরে 10, 10-এ 10, 10-এ 10, 10-এ 10, সে 40-এ 40 পেয়েছে। তোমরা সবাই ভালো করেছো, কিন্তু ওর এই বোধপতি দেখে আমি আসলে আশ্চর্যান্বিত, আর এটা বলতেই হবে। তার বাবা এবং মা যেমন খাটে, কিন্তু ও যে শিখেছে এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। 10-এ 10, আবার হাত তালি। তোমরা যারা 10-এ 10 পাওনি আমার কাছ থেকে, তাদেরকে বলবো, তারা আমি নই, আরো অনেকেই আছে, তারা নম্বর দেবেন। এরপরে 10-এ 10 পাওয়ার চেষ্টা করতে হবে। খুব ভালো করেছো, থ্যাংক ইউ। তোমরা অবশ্যই আগামীতে পাবে। স্মরণিকা চক্রবর্তী দ্বিতীয় পুরস্কার। স্মরণিকা সম্পর্কে অধ্যক্ষ জীবন বিশ্বাস। আচ্ছা, ওর সম্পর্কে বলি। হ্যাঁ, আমি একটু বলে নেই। স্মরণিকাও খুব ভালো করেছে। সে একটা জায়গায় আমি একটি নম্বর কেটেছি, আর সেটা হয় নাই বললাম। ও 40-এ 39 পেয়েছে, ঠিক আছে। আর একই সঙ্গে বলতে হবে তার সরাসরি শিক্ষক শফিক চৌধুরী হারুন একটু পিছনে আসেন আমাদের সঙ্গে, তাহলে ভালো। সবাই আসছে তো, আমি ওইভাবে বলিও নেই কাউকে। যেভাবে কোথায় তার ছাত্রছাত্রী পুরস্কার দিল, কোথায় নেই কেন? একটু আসেন না রে, কি হলো এখানে? কিন্তু আপনি আসতে চাচ্ছেন নাকি? এদিকে আসেন, লজ্জা পাচ্ছেন নাকি? বাচ্চাদের সামনে আসেন, আসেন। তপনদা সব, হ্যাঁ, সব শিক্ষক যদি পেছনে একটু আসেন খুব ভালো হয়। তপনদা কই, যদি আসেন এবং অন্যান্য যারা আরো যারা আছেন তারা আসলে খুব খুশি হব। তো স্মরণিকের কথা বললাম, আবারও আমি এই হারুন ভাইকে বলবো, আপনার ছাত্রী। আজকে যারা এই প্রতিযোগিতা দেখেছেন, আমি এবং তুষারদা পাশাপাশি বসে আমরা আসলে সবসময় দেখার সুযোগ হয় না। আমরা বলছিলাম যে আসলে প্রত্যেকটা বাচ্চা প্রফেশনালি গান করেছে। আপনারা এটা স্বীকার করবেন যারা দেখেছেন, তাই না? খুব কম ভুল, 2-একটা বাচ্চা তারা ঠিক আছে, কিন্তু চমৎকার গান করেছে। একটা সবার উদ্দেশ্যে আমরা একটা হাত তালি দিই। তৃতীয় পুরস্কার প্রিয়াঙ্কা সরকার। সঙ্গীতে 6 থেকে 10 বছর বয়সী প্রিয়াঙ্কা সরকার তৃতীয় হয়েছে। এবারে সঙ্গীত প্রতিযোগিতা বড়দের 11 থেকে 16 বছর বয়সী খ গ্রুপ। প্রথম পুরস্কার সঙ্গীতা চক্রবর্তী। আমি বৃদ্ধ মানুষ, এতগুলো সার্টিফিকেট দেওয়ার পর ক্লান্ত। আমার মনে হয় আমার কার্যটা এখন একটু ভাবছি। আচ্ছা, এই সুযোগটা নেই এই অর্থে যে সঙ্গীতা কথা একটু বলতেই হয়। আর সঙ্গীতা সেই ছোটদের সঙ্গে গান শিখে এখন আমার গ্রুপে গান করে, আপনারা দেখেছেন না? খুব ভালো গান করে সে। কিন্তু আমি 40-এ ওকে 40 দেইনি, ওকে একটু সরাসরি বলি। সে ধকে মাঝে মধ্যে দ বলে ফেলে, ওইখানে আমি 1 নম্বর কেটেছি এবং সরাসরি বলি তোমাকে ওই জায়গা বাদে ইউ গট অলমোস্ট পারফেক্ট স্কোর। ওকে, তোমাকে আর একটু উচ্চারণটাকে ঠিক করতে হবে, বাট আদারওয়াইজ ইউ ডিড ভেরি গুড। খুব ভালো, একটা হাত তালি। এবারে সঙ্গীত 11 থেকে 16 বছর বয়সী খ গ্রুপ তৃষা মণ্ডল দ্বিতীয় পুরস্কার। দ্বিতীয় পুরস্কার তৃষা মণ্ডল।
তৃতীয় পুরস্কার ফারহান মাহিন। এবারে একটি বিশেষ পুরস্কার, দ্য অ্যাওয়ার্ড গোজ টু দিব্য রায়। দিব্য আপনারা জেনেছেন, শুনেছেন অনেকবার, আবারও বলি, দিব্য আমাদের অত্যন্ত গর্বিত এক সন্তান। ও দীর্ঘদিন ধরে অনেক বছর এখানেই শিখছে। ও যেমন কাবার শিখেছে, তেমনি বাংলা শিখেছে, তেমনি ও আজকে যে গান গাইল অসাধারণ। এজন্য দিব্যকে আমরা আজকে, যদিও সে প্রতিযোগিতার বাইরে অংশ নিয়েছে বলে, এই বিশেষ পুরস্কার তার হাতে। দিব্য রায়। আমরা সময় অনেক পেছনে আছি। দিব্যকে আরেকটু ওর সম্বন্ধে বলতে হবে। আজকে সে একটি ছোট বন্দিশ গেয়েছে, আপনারা অনেকে শুনেছেন, রুমা ঝুমা তান সহ। সে 3-4 বছর আগেও গিয়েছিল, খুব ভালো, আজকেও ভালো গিয়েছে। সে এখানে এসে বলেছি, আমি বহুবার বলেছি, ও এখন তো আমি তো এমনি ছোট, ও কিন্তু আমার এখানে ছিল। আপনারা যদি 2004-এর যদি ইউটিউব দেখেন, আমি কেন বলছি, ইউটিউবে উদিচি নিউ ইয়র্ক USA দেবেন এবং আমার কথাটি আপনারা পরখ করবেন। আমার পাশে বসে গান গাইতো এই সাইজ, আজকে সে 6 ফুট 3 ইঞ্চি, এবং সে বাংলা সংস্কৃতি শিখেছে। এটা কি সেটা শিখেছে। আমি খুব গর্বিত। যদি আমাকে বলা হয় উদিচির প্রোডাক্ট কি, তাহলে আমি দুজনের নাম অবশ্যই করব। এখন আসবে সঙ্গীতা পরে, কিন্তু অবশ্যই আমার একটি কন্যা আছে, সে তো বাংলা বুঝেই, সে এই মুহূর্তে আছে বাইরে, দেশের বাইরে। দীপ্ত এবং দিব্য, এই দুটি নাম আমাকে করতে হবে। দিব্য, ভেরি গুড, কিন্তু তোমাকে এখন বাংলাটা আরো পরিষ্কার উচ্চারণে বলতে হবে। এই দায়িত্ব এবং এই প্রেশার আমি তোমার উপরে দিলাম, ঠিক আছে? এই ডিসেম্বরে আমরা আবার শুনতে চাই এবং আরো পরিষ্কার, আরো শুদ্ধ উচ্চারণ আমরা শুনতে চাই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এবারে তবলা পুরস্কার প্রদান করছেন তার ছাত্রদের হাতে সুযোগ্য শিক্ষক, তবলা নেওয়াজ আমাদের অতি প্রিয় তপন মোদকের হাত থেকে তার ছাত্ররা পুরস্কার নিচ্ছে। প্রথম হয়েছে 6 থেকে 10 বছর বয়সী ক গ্রুপে প্রথম পুরস্কার রাজদীপ বণিক। দ্বিতীয় পুরস্কার অশোক ধর। তৃতীয় পুরস্কার দুর্জয় রায়। এবারে তবলায় একটি বিশেষ পুরস্কার। এটি বিশেষ পুরস্কার একমাত্র প্রতিযোগী সে সবসময় পালিয়ে বেড়ায়, সব শিক্ষা থেকেই, পাঠ্যক্রম থেকে সে দূরে থাকে। যদিও স্কুলে তার নিয়মিত স্কুলে অত্যন্ত ভালো ব্রিলিয়ান্ট ছাত্র সে, কিন্তু এখানে আসলে অলসতা তাকে পেয়ে বসে এবং পালিয়ে থাকে। কিন্তু আজকে সেই জোর করে আমাদেরকে তবলা শুনিয়েছে। ভালো বিশেষ পুরস্কার যাচ্ছে অনির্বাণ রায়ের হাতে। অনির্বাণ রায় বিশেষ পুরস্কার আছে তবলায়। এই যে আমাদের আদুরে সন্তান। আচ্ছা, এই বিশেষ পুরস্কার, দুটি বিশেষ পুরস্কার, আসলে 3টি, আরো একটি ছিল, এটি ছিল আমার এই নির্দেশিত বলতে পারেন, যেহেতু আমাকে আপনারা বলেন অধ্যক্ষ। অনির্বাণ চমৎকার বাজায়, তপনদা বলবে, এবং নিঃসন্দেহে দীপ্ত রায়ের পরে আমি দেখছি অনির্বাণ এবং তার সঙ্গে সঙ্গে আর একজন ফাঁকিবাজ ছাত্র অনেক। সে তবলার প্রতিযোগিতা আসেনি, সেটা নিয়ে তাকে জবাবদিহি আমার কাছে করতে হবে।
সে যেখানেই থাকবে তাকে জবাব দিয়ে অবশ্যই করতে হবে। কিন্তু অনির্বাণ সম্পর্কে তবলা নিয়ে আমি না বলে তপন দাই বলবো, বা অনির্বাণ হচ্ছে আমাদের উদীচীর সবচেয়ে কঠিন পরিশ্রম করা কয়েকজন লোকের মধ্যে, কয়েকজন কর্মীর মধ্যে একজন বিখ্যাত কর্মী। আমি বলবো সুধৃতা পাল সুরেখার একমাত্র ছেলে, তার একটি মেয়ে আছে, তাকে আমরা ডাকবো, কিন্তু তার যোগ্য ছেলে। আমি কি বলবো এই অর্থে, আসলে আমি যখন এই উদীচিতে শুরু করি, এইটা বেবি আমি এখনো বলি, তো এর আমি একদম ছোট্ট, আমার ক্লাসে একটাই স্টুডেন্ট পেলাম আর দীপ্ত। তো এদের মেয়ে দেখি যে এই যে আজকে ওদের 8 বছরের এই একটাই ছেলে যে রেগুলার ক্লাসে আসে। আর এটারে আমি আমার একটা ভাষা আছে যেটা আমার গুরু বলতে গাধা, তো আমি এইটাই তাদের খুব যোগ করে বলি আমার এই ছেলেটা খুব গাধা, কিন্তু এটা খুব রেগুলার আসে। আমার মনটারে খুব কেড়ে নিয়েছে এটা। আর দীপ্ত তো জানি না আমি কতটুকু শিখিয়েছি ওদের। আর বিশেষ করে এখানে অন্য যারা আছে সবাইকে আমি আমার ফ্রেন্ডের মতো করে নিই। তো এদের মধ্যে আমার একটাই, আমার আদর্শটা যাতে বেঁচে থাকে এটি আশীর্বাদ করবে, সবাই ভালো থাকবে। তোমাকে বলি, দীপ্ত রায় দেখো তো আমার সঙ্গে তবলা বাজায়, এরপরে টার্গেট হচ্ছে তুমি এবং অনেকের আবার বলি, আমি খেপে আছি আজকে, সপ্তাহে সবাইকে জানাই অনেক এখানে এসে তবলা প্রতিযোগিতায় সে আসেনি। আমি অনেক কোথায় আছে আমি জানি না, কেন আসেনি সেটা অনেককে আমাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নাচের কোথায়? নাচ প্রথম পুরস্কার ক গ্রুপ 6 থেকে 10 সরণিকা চক্রবর্তী। দ্বিতীয় পুরস্কার নবনীতা চন্দ্র। তৃতীয় হয়েছে নিশাত হাসান, নাচে তৃতীয় 6 থেকে 10 নিশাত হাসান। এরপরে নৃত্য বিভাগে বড় গ্রুপে অংশগ্রহণ করেছিল লামিয়া তালুকদার, পুরস্কার পাচ্ছে লামিয়া তালুকদার। আচ্ছা, আমাদের যে ছাত্ররা আজকে পুরস্কৃত হয়নি, যাদেরকে অংশগ্রহণ করেনি অনেকে, তাদের এই ভয় কাটিয়ে উঠুক, আমরা চেষ্টা করে যাব, আর আগামী দিনে তারা অংশগ্রহণ করবে, পুরস্কার তাদের হাতেও যাবে। তবে যারা আজকে ছিল, অংশগ্রহণ করেছে, প্রত্যেক ছাত্রের হাতেই শিক্ষার্থী যারা আছে আমরা একটি করে পুরস্কার তুলে দেব আগামী রবিবার ক্লাসে। সেই পুরস্কার আমরা সেই পুরস্কার প্রদান করবো তাদেরকে। একটি সান্ত্বনা পুরস্কার তো আছে। আচ্ছা, আমি এই একটু থাকবেন 2 মিনিট, আমি তারপরে যারা আছেন, যারা নতুন অনেকে এসছেন, আমি একটু বলি। দাদা একটু পাশে আসেন, আপনারা একটু পাশে থাকতে